জরুরি এবং খুবই প্রয়োজনীয় একটি সংবাদ দেওয়ার জন্যই মূলত আমি তাৎক্ষণিকভাবে এই লাইভটি আসা। আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ যারা আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাদের অনেকের প্রপার চিকিৎসা দরকার। যারা এই চিকিৎসাটা পাচ্ছে না, কিংবা কেউ প্রাইভেটে চিকিৎসা নিচ্ছে, কেউ সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা নিচ্ছে, সেখানে একটা কোঅর্ডিনেশনের ঘাটতি অনেক জায়গায় দেখা যাচ্ছে। এবং অনেক যারা বিশেষ করে একটু দরিদ্র কিংবা চিকিৎসা ব্যয় মেটাতে একটু হিমশিম খাচ্ছে, তাদের জন্য সুচিকিৎসাটা আরও একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টি আজকে আমরা আমাদের যে আন্দোলনকারী দুজন ছাত্র ভাইরা, যে আপনারা জানেন যে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, শহীদ মিনার থেকে আমি বিশেষ করে দাবি জানিয়েছিলাম এবং সাংবাদিকদের মাধ্যমে একটি আহ্বান জানিয়েছিলাম যে আন্দোলনে আহত এই ছাত্র জনতার চিকিৎসার জন্য একটি হসপিটালকে ডেডিকেটেড করা গেলে বা একটা নির্দিষ্ট হসপিটালকে আপনার বিশেষ করে যদি ফিক্স করে দেওয়া হয়, তাহলে অন্তত আন্দোলনকারী এই যে গণ অভ্যুত্থানের যে ইতিহাস তৈরি করলো, যাদের রক্ত ত্যাগ এবং লাশের বিনিময়ে বলতে গেলে আমরা এই একটা দ্বিতীয় স্বাধীনতা বা এই যে আমরা মুক্তি পেয়েছি দেশের। আমি আমার কথাটি শেষ করতে পারি নাই, তো আশা করি এতক্ষণ শুনেছেন। যেটি আমরা বলছিলাম যে আমাদের এই আন্দোলনকারী ছাত্র জনতা, বিশেষ করে এখন যাদের সুস্থ হওয়া প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন, তাদের জন্য সামরিক বাহিনী আপনার সিএমএইচ সম্মিলিত যে সামরিক হাসপাতাল আপনারা জানেন যে ঢাকা এই ক্যান্টনমেন্টের ভিতরে, সেইটাকে তারা ডেডিকেটেড করেছে। আপনার সেনা প্রধান মহোদয়ের সাথে আমার দুইবার কথা হয়েছে। আমি যেটি বলছিলাম যে সেনা প্রধান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে যে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে উন্নত মানের চিকিৎসা এই আপনার সিএমএস কর্তৃপক্ষ নিশ্চিত করবে, এবং তাদেরকে যদি সিএমএস এর বাইরে কোথাও পাঠানো লাগে, রুগী খুব বেশি হয়, সেটাও তারা দেখবেন। এমনকি উন্নত চিকিৎসার জন্য যা করা দরকার আর্থিকভাবে সহযোগিতা, এবং যারা ধরেন প্রাইভেটে বিভিন্নভাবে চিকিৎসা, যে সেনা প্রধান মহোদয় এইটার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যে কারো চিকিৎসা বাইরে করার প্রয়োজন হইলে, দেশে করার প্রয়োজন হইলে উন্নত মানের চিকিৎসা তাদের সম্পূর্ণ ব্যয়ভার আমাদের সামরিক বাহিনী বহন করবে। তো আপনাদেরকে আপনারা এই যে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত যে সম্মিলিত সামরিক যে হসপিটাল, যেটাকে সিএমএইচ বলেও একটা বিবৃতি, দুঃখিত নেটওয়ার্ক দুর্বল, এই কারণে বারবার লাইভটি থেমে যাচ্ছে। আমি গাড়িতে বসে বিশেষ করে সেনাপ্রধানের এই বার্তাটি আপনাদের কাছে শেয়ার করার জন্যই আমি মূলত এই লাইভটিতে আসা। লাইভটি যারা দেখেছে, যে আমরা যেটা বলেছিলাম যে সামরিক বাহিনীর এই যে তাদের যে একটা আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যোগ, এটি মানুষের কাছে পৌঁছে দিবেন। যাদের চিকিৎসা প্রয়োজন, এই আন্দোলনকারী ছাত্র জনতা, বিশেষ করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা এই হামলা মামলায় আহত হয়েছেন, তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেবেন। আমার এই পেজে আমি ডাক্তার টিমের নাম্বার দিয়ে দেবো এবং এই পেজটা ফলো করবেন। এখানে সকল আপডেট দিয়ে দিচ্ছি। সামরিক বাহিনীও টেলিভিশনে, পত্রপত্রিকা, বিজ্ঞাপন আকারেও আপনার এই সংবাদটি তারা প্রচার করে দিচ্ছে। তো আপনাদেরকে এইটাই আর কি আপডেট জানানোর জন্য যে যাদের চিকিৎসা প্রয়োজন, আহতদের উন্নত মানের চিকিৎসা নিশ্চিতের দায়িত্বটা সেনাবাহিনী নিয়েছে। প্রাথমিকভাবে তারা সম্মিলিত সামরিক হাসপাতালকে ডেডিকেটেড করেছে। ভর্তি লাগবে যাদের, কিংবা ট্রিটমেন্ট রেগুলার বেসিসে যাদের ট্রিটমেন্ট লাগবে, সেখানে তাদেরকে করবে। পাশাপাশি আরও উন্নত মানের চিকিৎসার জন্য কিছু প্রয়োজন হলে, এবং যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে ক্ষতিগ্রস্ত আছেন কিংবা ঋণে আছেন, হসপিটালের বিল দিতে পারছেন না, তারাও যদি যোগাযোগ করেন তাদের সেটি ব্যবস্থা করে দেওয়া হবে। এটি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আপনারা আগামীকালকে থেকেই সিএমএইচে এই চিকিৎসাটি পাবেন, এবং ওখানে নির্ধারিত যে টিম যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এখানে পোস্ট করে দেব তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ, এবং আমার এই লাইভটিও সবাই শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দেবেন। এই পেজেও পোস্ট দেওয়া থাকবে। সো আপনারা চিকিৎসা নিন, আপনাদের যাদের সহযোগিতা প্রয়োজন সহযোগিতা নিন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে এত মানুষ হত্যা করেছে হাসিনা, এত মানুষ, মানে যে কথাগুলো বলতে গেলে আমাদের গায়ের রোমগুলো শিহরে ওঠে। সেই হাসিনার বিচার হবে না? আবার সেই হাসিনাকে কিভাবে এই ইন্ডিয়ান মোদী সরকার আশ্রয় দেয় আমাদের বোধগম্য নয়। তো যাই হোক বন্ধুগণ, আমি যে বক্তব্যটি বা বার্তাটি আপনাদের দেওয়ার জন্য মূলত কথাগুলো বলছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস
তাকে কাঁচা পাবলিক ভাববেন না, বা যেন তেন কোনো ব্যক্তিও ভাববেন। তিনি এই মুহূর্তে বাংলাদেশের একটি বাঘের মতন, সিংহের মতন অলরেডি কিন্তু হুঙ্কার, শুধু হুঙ্কার নয়, মানে কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া শুরু করেছেন। এই জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। ওনাদের ডিস্টার্ব দেওয়া যাবে না, চাপাচাপি করা যাবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্রকারীরা, পরাজিত শক্তি, এই সরকারকে বারবার বিব্রত করতে, বিপদে ফেলতে, এরা যাতে স্মুথলি কাজ করতে না পারে তার জন্য তারা কিন্তু সদা তৎপর রয়েছে। এজন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। আমরা যদি সহযোগিতা করি, আমরা যদি পাশে থাকি, তাহলে ইনশাআল্লাহ এই সরকার খুব সুন্দরভাবে কাজ করে যেতে পারবে। ইতিমধ্যে হাসিনার নামে প্রায় ডজনখানেক হত্যা মামলা হয়ে গেছে। তো এই শুধু মামলাগুলো ডজনে রাখলে হবে না, এটাকে মানে শতকে নিয়ে যেতে হবে। হাসিনার নামে অন্তত কয়েকশো মামলা হবে সারা বাংলাদেশে, খুনের মামলা। আমরা চাই তার নামে হাজার হাজার মামলা হোক, কারণ তিনি যে অপরাধ করেছেন তাকে একবার দুইবার না, তাকে যদি কয়েক হাজারবার ফাঁসি দেওয়া হয়, তারপরেও তার যে পাপ, এই পাপের ন্যূনতম মোচন হবে বলে আমার মনে হয় না। খুনি হাসিনা যতগুলো পাপ করেছে, এক বিডিআর হত্যাকাণ্ড, অনেকে এটাকে বিডিআর বিদ্রোহ বলে থাকেন। আই এম সরি, আসলে এটা বিডিআর বিদ্রোহ নেই, এটাকে আমরা বিডিআর বিদ্রোহ বলতে পারি না। এটা একটা পরিষ্কারভাবে বিডিআর হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার মিশনে তারা নেমেছিল, এবং তারা অনেকটাই সফলও হয়েছে। আমাদের খাঁটি দেশপ্রেমিক যে অফিসারগুলো ছিলেন সেনাবাহিনীর, তাদেরকে এক প্রকারে তারা পঙ্গু করে দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করে দেওয়ার যে পরিকল্পনা ভারত হাসিনার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, সেটি তো আপনারা সবাই দেখেছেন। তো এই জন্য আমি বলেছি যে বিডিআর বিদ্রোহটাকে আমরা কোনোভাবেই, বিডিআর হত্যাকাণ্ডকে কোনোভাবেই বিডিআর বিদ্রোহ আমরা বলতে পারি না, বলার সুযোগ নেই। এটা দয়া করে কেউ বলবেন না যে বিডিআর বিদ্রোহ। এটা কখনোই বিদ্রোহ ছিল না, এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল। এবং এই হত্যাকাণ্ডের পরে যে তদন্ত কমিটি হয়েছিল, যে সেই তদন্ত কমিটির প্রধান এখনও জীবিত আছেন। অনেকে হয়তো তাকে চিনেন, আমি এখনও বলতে চাচ্ছি না। খুব শীঘ্রই তিনি জনতার সামনে আসবেন। অনেক মজার একটি কাহিনী আছে, আমি জানি আপনারা হয়তো দু একজন জানেন। তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, কারণ খুনি হাসিনা তদন্ত রিপোর্ট তার মন মতো করে চেয়েছিলেন, কিন্তু সেই ব্রিগেডিয়ার জেনারেল তার মন মতো করে রিপোর্ট দেন নাই। এই জন্য তার উপরে অনেক চাপ আসছে এবং তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে আসছেন। তো যাই হোক, তাকে আপনারা অনেকে চিনেন এবং চিনবেন। আগামীতে আমরা বলবো কথা, আগে তিনি জাতির সামনে তার সেই তদন্তের রিপোর্ট উন্মোচন করুক। কাজ চলছে ইনশাআল্লাহ। তো এই কাজটি যখন সামনে চলে আসবে, তখন বুঝবেন যে আসলে বিডিআর হত্যাকাণ্ডে কারা কারা জড়িত। যদিও ইতিমধ্যে সেই শহীদ পরিবারের সদস্যরা বলেছেন এখানে খুনি হাসিনা, শেখ সেলিম, তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ অনেকেই জড়িত। এবং বাংলাদেশে ইতিমধ্যে একজন হাউমাউ করে কাজ, যে আওয়ামী লীগের হয়ে বঙ্গ তাজ, অনেকেই তাকে বলে থাকেন, সেও দেখেন তদন্তে বেরিয়ে আসে কি, সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো যাই হোক বন্ধুগণ, আমরা যেটি পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে স্মুথলি কাজ করতে দিতে হবে। এবং তিনি যেভাবে আগাচ্ছেন, তার যে পরিকল্পনা, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা আল্লাহর রহমত, আশীর্বাদ। কেন জানেন? অনেকদিন পরে আমরা একজন পুরুষ রাষ্ট্রনায়ক পেলাম। দ্বিতীয়ত, তার যে পরিকল্পনা, এই পরিকল্পনা অনুযায়ী যদি সামনে এগিয়ে যায়, বাংলাদেশের মানচিত্র খুব শীঘ্রই ইনশাআল্লাহ অনেক বিস্তৃতি ঘটবে। বাংলাদেশের মানচিত্রের আমাদের আয়তনের পরিধি বাড়বে ইনশাআল্লাহ। কীভাবে বাড়বে সেটি আমরা এখনই বলতে চাচ্ছি না, তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ বাড়বে। তার জন্য আমাদের ধৈর্য ধরে